হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল পিডব্লিউ কেমিস্ট্রি। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে সলিড স্টেট চ্যাপ্টারটার পুরো ডিটেলসে বলে দিয়েছিলাম কোন চ্যাপ্টার থেকে কিরকম ভাবে কোন টপিক থেকে কিভাবে কোশ্চেন আসবে। তো আজকের ক্লাসে আমরা ডিসকাশন করব এই সলিড স্টেট চ্যাপ্টারের কোন কোন কোশ্চেনগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। যদি তোমরা আগের ভিডিওটা না দেখে থাকো যে সলিড স্টেট চ্যাপ্টারের কোন টপিকের কি কি টপিক আমি ডিসকাশন করেছি, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা অবশ্যই ওই ভিডিওটাকে দেখে নাও, তাহলে তোমাদের কোশ্চেনগুলো করতে সুবিধা হবে। এরকম কোশ্চেনগুলোই তোমাদের সেমিস্টারে যে আর কিছুদিন পর এক্সাম আছে 13 সেপ্টেম্বর, ওইখানে তোমাদের পরীক্ষাটা শুরু হচ্ছে 13 সেপ্টেম্বর। ওই পরীক্ষাতে যে সমস্ত কোশ্চেনগুলো কেমিস্ট্রির সলিড স্টেট চ্যাপ্টার থেকে আসতে চলেছে সেগুলো নিয়ে আজকের ক্লাসে আমরা ডিসকাশন করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো, আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, চলো আমরা ক্লাসটা স্টার্ট করছি। তো এখানে যে টপিকগুলো আমরা অ্যাট ফার্স্ট যেটা আমরা চেক করব, দেখো এখানে ফার্স্ট কোশ্চেন রয়েছে, একটি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার জালকের একক কোষের কণার সংখ্যা কটি? তো ঘনকাকার পৃষ্ঠকেন্দ্রিক জালক কোষের পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার জালকের একক কোষে কণার সংখ্যা বের করতে বলেছে। তোমাদেরকে আমি বলেছিলাম কণার সংখ্যাগুলো খুব গুরুত্বপূর্ণ, এই টপিকগুলো তোমরা অবশ্যই জেনে যাবে। আমরা পড়েছিলাম সরল ঘনকাকার একক কোষে কণার সংখ্যা হয় একটি, পৃষ্ঠকেন্দ্রিক ক্ষেত্রে হয় চারটা, দেহকেন্দ্রিকের ক্ষেত্রে হয় দুটো। তো এখানে বলেছে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার ক্লাসের জালক কোষের মধ্যে কতগুলো কণা থাকে। তো পৃষ্ঠকেন্দ্রিকের জন্য কটা হবে? এটা হবে চারটা হবে অ্যান্সার। পরে কোশ্চেন দিয়েছে নিচের কোন কঠিনগুলির মধ্যে কোনটি সমযোজী কেলাস? কোনটি সমযোজী কেলাস সেটার কথা জানতে চেয়েছে। সমযোজী কেলাস কোনটা হবে? দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে আণবিক কেলাস এবং সমযোজী কেলাস এই দুটো কোশ্চেন সলভ করতে তোমাদের কিন্তু সমস্যা হতে পারে, তাই তোমরা ওই টপিকটা খুব ভালো করে দেখে যাবে। তো এখানে তোমাদের বলেছে সমযোজী কেলাস। সমযোজী মানে কি? যেখানে অ্যাটম দিয়ে গঠিত হবে, তাদের মধ্যে সমযোজী বন্ধন থাকবে, অর্থাৎ পুরো কেলাসটা জুড়েই সমযোজী বন্ধন দেখা যাবে। এরকম কিছু কঠিন পদার্থ তোমাকে খুঁজে নিতে হবে। এখানে কোনটা হবে তাহলে? ওখানে অপশন দিয়েছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড তো হবে না, কেন? সোডিয়াম ক্লোরাইড হবে আয়নীয় কেলাস, তো সোডিয়াম ক্লোরাইড অ্যান্সার হবে না। কোয়ার্জ, কোয়ার্জ কি হবে? সিলিকার কেলাসাকার রূপ। আচ্ছা, পরে আসে সুক্রোজ। সুক্রোজ কি হবে? সুক্রোজ হবে আণবিক কেলাসাকার। কেন? ওর মধ্যে সুক্রোজের সংকেত কি? C12H22O11, এটা হচ্ছে একটা অণুর সংকেত। আর রয়েছে আয়োডিন। তো আয়োডিন হবে আণবিক নন পোলার। তো এখানে অ্যান্সার কি হবে? কোয়ার্জ হবে তোমাদের রাইট অ্যান্সার, সমযোজী কেলাস। পরের কোশ্চেন দেখো বলেছে এক্স যার পারমাণবিক ভর দেওয়া আছে 64, এর 6.4 গ্রাম পরিমাণে একক কোষের সংখ্যা ব্র্যাকেটে দেওয়া আছে এক্স দেহকেন্দ্রিক ঘনকাকার জালক রূপে কেলাসিত হয়। তোমাকে একক কোষের সংখ্যা বের করতে বলেছে, কিছু অপশন দেওয়া আছে। দেখো এরকম কোশ্চেনগুলো কিন্তু আগে এইচএস পরীক্ষাতে দিয়ে দিয়েছে, এইচএস 2015, কারণ এই চ্যাপ্টারটা আগে তোমাদের এইচএস পরীক্ষায় দেওয়া থাকতো। তো এই জন্য এখানে এইচএস বলে মেনশন করে দেওয়া আছে। এখন তো তোমাদের এরকম কোশ্চেনগুলো পড়বে। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্যারেরা বিভিন্ন পিআইকিউ কোশ্চেনগুলোই তুলে নেয়, তাই তোমরা পিআইকিউ কোশ্চেনগুলোকে অবশ্যই প্র্যাকটিস করবে ভালো করে। তো এখানে যে কোশ্চেন দিয়েছে আমরা সলভ করবো কি করে, এটা সলভ করার জন্য অনেক রকমের সূত্র রয়েছে। যদি তুমি ভেঙে ভেঙে সলভ করতে চাও, মানে ডিটেলসে সলভ করতে চাও, তুমি কিন্তু করতে পারো। কিভাবে করবে? দেখো প্রথম কাজ তুমি যেটা বের করবে, এই যে 6.4 গ্রাম দেওয়া আছে, 6.4 গ্রামের মধ্যে কত সংখ্যক কণা আছে তুমি আগে বের করে নাও। কি করে বের করবে? তোমার যেটা পারমাণবিক ভর দেওয়া থাকবে, এটা মনে রাখবে পারমাণবিক ভর থাকার মানে হচ্ছে ওর মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক থাকবে, অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকবে। যখন আণবিক ভর দেওয়া থাকে তার অর্থ হচ্ছে কি অ্যাভোগাড্রো সংখ্যক অণু রয়েছে ওর মধ্যে, মানে ওই গ্রামটার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে। এরকম প্রশ্নগুলো তোমরা সলভ করতে চাইলে আগে তোমরা যেটা দেখবে যে পারমাণবিক ভর দেওয়া আছে ওই পারমাণবিক ভরের মধ্যেই থাকবে সবসময় অ্যাভোগাড্রো সংখ্যক। সেটা পারমাণবিক ভর থাকলে পরমাণু থাকবে, আর যদি সেটা আণবিক ভর দেওয়া থাকে তাহলে তার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে। তাহলে এখানে 64 দিয়েছে তার পারমাণবিক ভর, এই কথার অর্থ হচ্ছে 64 গ্রামের মধ্যেই অ্যাভোগাড্রো সংখ্যক কি থাকবে? পরমাণু থাকবে। তাহলে এখানে যে এনএ বলে রিপ্রেজেন্ট করা আছে, এই এনএটা, এই যে অপশনগুলোতে এনএ বলে লেখা আছে না, এনএ মানে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, এনটা হচ্ছে রিপ্রেজেন্ট করছে নাম্বার, আর এ ফর অ্যাভোগাড্রো, তো অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে আমরা এখান থেকে পাবো যেটা, যে 64 গ্রামের মধ্যে আছে তোমার অ্যাভোগাড্রো নাম্বার। ওকে, যেটাই ভ্যালু দেওয়া থাকবে পারমাণবিক ভর সেটাই হবে তার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক থাকবে, এটা যেন এখানে ভুলবে না তোমরা। নেক্সট দেওয়া আছে 6.4 গ্রামের মধ্যে তোমাকে বের করতে হবে। তাহলে 6.4 গ্রামের মধ্যে কত থাকবে? তুমি ঐকিক নিয়ম অ্যাপ্লাই করে দাও। তাহলে এখানে হবে Na ইন্টু 6.4 বাই হবে 64। যদি আমরা দশমিক, এখানে ওপরে আছে দেখো কোশ্চেনগুলো এমন দেওয়া থাকবে, ওপরে 6.4 নিচে আছে 64। তো দেখো দুটো নাম্বার একই, শুধু দশমিকের প্রবলেম, তাই না? দশমিকটাই মাঝে একটা চলে আসছে, তো জাস্ট দশমিকটাকে সরিয়ে দাও,
তাহলে আমি কি করছি দেখো, 10 মিটার তোলার জন্য আমি জাস্ট নিচে 10 দিয়ে গুণ করে দিলাম। তাহলে আমি কত পেলাম, 64 কেটে গেল, পড়ে থাকলো কত, Na/10। এটা কিন্তু অ্যান্সার নয়, এটা ভুল করে অ্যান্সার করতে আসবে না। অনেক ছেলে এটাই অ্যান্সার করতে চলে আসে, কিন্তু এটা অ্যান্সার নয়। অ্যান্সার কি হবে এবার দেখো, ভালো করে খেয়াল করে দেখো যে এক্সটা কি ধরনের কেলাস দিয়েছে। এখানে এক্সটা বলেছে দেহকেন্দ্রিক একক কোষ বলা আছে। তাহলে এখন তুমি ওই দেহকেন্দ্রিক একক কোষের মধ্যে কটা কণা ছিল সেটা আগে খুঁজে বের করো, যে একটা দেহকেন্দ্রিক একক কোষ হতে গেলে কতগুলো কণা দরকার হয়। একটা দেহকেন্দ্রিক একক কোষ হতে গেলে 2টো কণা দরকার হয়, তাই না? আমরা আগে পড়েছি, আগের টপিকে আমরা দেখেছি। তোমরা ভিডিওটা ভালো করে দেখে নাও, নাহলে বইটা ভালো করে আগে রিড করো, সলিড স্টেট চ্যাপ্টারটা ভালো করে আগে পড়ে নাও, তাহলে তুমি এটা ইজিলি করতে পারবে। তাহলে আমরা আগে দেখেছি যে দেহকেন্দ্রিক কেলাসের ক্ষেত্রে কণার সংখ্যা হচ্ছে 2, অর্থাৎ 2টো কণা দিয়ে একটা দেহকেন্দ্রিক একক কোষ গঠিত হয়। তাহলে আমি এখানে লিখতে পারি যে আমার 2টো কণা দিয়ে তৈরি হয় একটি একক কোষ, একটি দেহকেন্দ্রিক একক কোষ। তাহলে আমি কণার সংখ্যা এখন তো বের করলাম, ক্যালকুলেট করলাম যে 6.4 এর মধ্যে কতগুলো কণা আছে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে Na/10 এই সংখ্যক কণা দিয়ে কতগুলো একক কোষ হবে। তাহলে এটা কিভাবে ক্যালকুলেট হবে, এটা 1/2 ইন্টু Na/10 হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত হবে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ Na/20 হবে অ্যান্সার। বুঝতে পারলে কিভাবে করবে, একবার মনে করে নাও কিভাবে করবে। যেটা তোমার পারমাণবিক ভর দেওয়া থাকবে ওটা সবসময় মনে রাখবে ওই পারমাণবিক ভরের মধ্যেই তোমার অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকবে। বা যদি অণু দেওয়া থাকে তাহলে কি হবে, ওই ওর মধ্যেই অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে। পারমাণবিক ভর থাকলে পরমাণু থাকছে, আণবিক ভর থাকলে অণু থাকবে। ক্লিয়ার? নেক্সট তুমি বের করে নেবে যে 64 গ্রামের মধ্যে যদি অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকতে পারে, তাহলে যে পরিমাণ গ্রাম তোমাকে দেওয়া আছে 6.4 এর মধ্যে কত থাকবে পরমাণু, তাহলে ওটা আমি ক্যালকুলেট করে নিলাম। এবার তোমাকে ইনফরমেশন ব্র্যাকেটে দেওয়া আছে যে এক্স, যে এখানে যে কেলাসটা একক কোষটা আছে সেটা কি ধরনের একক কোষ, পৃষ্ঠকেন্দ্রিক, দেহকেন্দ্রিক, প্রান্তকেন্দ্রিক, ওটা মেনশন করা থাকবে। তুমি ওখান থেকে পেয়ে যাবে যে এখানে দেহকেন্দ্রিক বলেছে। তাহলে দেহকেন্দ্রিক মানেই হচ্ছে ওই দেহকেন্দ্রিক একক কোষটা 2টো কণার নিয়ে গঠিত হয়। তাহলে আমি এটা ঐকিক নিয়মে বের করে নেব যে 2টো কণা দিয়ে যদি একটা একক কোষ গঠিত হতে পারে, দেহকেন্দ্রিক একক কোষ গঠিত হতে পারে, তাহলে এতগুলো কণা দিয়ে কটা একক কোষ গঠিত হবে। আশা করি বুঝতে পেরে গেছো। যদি বুঝতে পেরে থাকো অবশ্যই লাইক দিয়ে দাও। পরের টপিক দেখো, কোশ্চেন। পরের যে কোশ্চেনটা দেওয়া আছে এটা কিন্তু তোমাদের কেলাসের যে বৈশিষ্ট্য, আমি তোমাদের দেখিয়েছিলাম যে তোমাদের চ্যাপ্টারটা আছে তার মধ্যে কোনো কেলাসের শ্রেণীবিভাগ বা কেলাসের কোনো টপিক নিয়ে কিন্তু কোশ্চেন ওখানে দেওয়া নেই। এবার সেটা জানি না তোমাদের স্কুলের স্যাররা সেটা দেবে কিনা, তাই আমি বলেছিলাম তোমরা একবারের জন্য দেখে যাবে ওই টপিকটা, কেন যেহেতু কোশ্চেনটা তোমাদের স্কুল থেকে বানানো হবে, এটা পর্ষদ থেকে বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে কিন্তু আসছে না। তাই তোমাদের স্কুলের স্যাররা যে কোন টপিক দেবে সেটা কিন্তু তোমরা স্যারদের থেকে একটু জেনে নিতে পারো আগে থেকে, যে স্যার এই টপিকটা তো সিলেবাসের মধ্যে মেনশন করা নেই, তাহলে কি আমরা এটা পড়বো না, এটা কিন্তু জেনে নেবে। পরের টপিক দেখো, তো যদি এটা তোমরা প্র্যাকটিস করে যাও, এবার স্যারের কাছ থেকে যদি জানতে পারো এটা পরীক্ষায় পড়েছে তাহলে প্র্যাকটিস করবে, নাহলে করার দরকার নেই। পরের টপিক দেখো, 5-এর যে কোশ্চেনটা রয়েছে, 5-এর কোশ্চেনটা একেবারে সিমিলার লাইক 3-এর দাগের কোশ্চেনের মতো, একেবারে হুবহু একই রকম কোশ্চেন। তো এটা তোমরা একই রকম ভাবে করতে পারো। এর অ্যান্সারটা কি কত হলো আমাকে কমেন্টে জানিয়ে দাও। আর যদি কিছু ডাউট থাকে, যদি না করতে পারো আমাকে তাও কমেন্ট করে জানাও, আমি পরের ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি এই কোশ্চেনটা অ্যান্সার। পরে দেখো 6-এর দাগের কোশ্চেন ভালো করে খেয়াল করে দেখো, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার, দেহকেন্দ্রিক ঘনকাকার, সরল ঘনকাকার, অর্থাৎ 3 প্রকার একক কোষের কথা বলেছে, পৃষ্ঠকেন্দ্রিক, দেহকেন্দ্রিক এবং সরল। এই ঘনকাকার কেলাস গঠনকারী কণাগুলির ব্যাসার্ধের ভিত্তিতে উক্ত কেলাসগুলি একক কোষের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে কি হবে, মানে বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এর সাথে তোমরা যে আর এর সম্পর্কটা পড়েছো, এই ঘটনাটাই তোমাকে এখানে জানতে চেয়েছে, এর সাথে আর এর রিলেশন। তো পৃষ্ঠকেন্দ্রিক ক্ষেত্রে তোমরা কি পড়েছো, পৃষ্ঠকেন্দ্রিক ক্ষেত্রে তোমরা পড়েছো a = 2√2r হয়। তোমার তো শখের মধ্যে দেওয়া আছে, তোমরা বইটা দেখে নিও ভালো করে। তারপর দেখো রয়েছে দেহকেন্দ্রিক, দেহকেন্দ্রিক কি হয় না a = 4r/√3 হয়, এটা তোমরা পড়েছো 4r/√3। আর রয়েছে সরল ঘনকাকার ক্ষেত্রে কি হয়, a = 2r, অর্থাৎ কণার ব্যাসার্ধের দ্বিগুণ বাহুর দৈর্ঘ্য হয়ে থাকে। তাহলে এখানে শুধুমাত্র বাহুর দৈর্ঘ্য সম্পর্কগুলো তোমায় বসাতে বলেছে। তাহলে প্রথমে থাকবে 2√2r পৃষ্ঠকেন্দ্রিক, তাহলে ফার্স্ট এটাই দেখো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে, তাই না? নেক্সট পরের পার্ট দেখো, পরে কোশ্চেন দিয়েছে ব্রাভেস ল্যাটিসের মোট সংখ্যা। ব্রাভেস ল্যাটিসও কিন্তু ওখানে তোমাদের সিলেবাসে মেনশন ছিল না, কিন্তু এটাও তোমরা দেখে যেতে পারো। ব্রাভেস ল্যাটিস কতগুলো হবে, 14টা ব্রাভেস ল্যাটিস থাকে, 14, বি হবে অ্যান্সার। অর্থাৎ 4 প্রকারের একক কোষ এবং 7 প্রকারের কেলাস, এদের সমন্বয়ে গঠিত হয় 14 প্রকারের ব্রাভেস ল্যাটিস, এটা তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। পরে দিয়েছে প্যাকিং দক্ষতার টপিক, বলেছিলাম আমি প্যাকিং দক্ষতার কোশ্চেনও থাকবে, প্যাকিং দক্ষতা দেখে যাবে। একটি দেহকেন্দ্রিক ঘনকাকার ঘন সন্নিবেশের প্যাকিং দক্ষতা হলো কত হবে, দেহকেন্দ্রিক ক্ষেত্রে কত হয়, 68%। প্রত্যেকটা মুখস্থ রাখবে। তোমার
যেটা ঘনকাকার সরল ঘনকাকার হয় তার ক্ষেত্রে হয় 52.4% হয়, আর যেটা দেহকেন্দ্রিক হয় তার ক্ষেত্রে হয় 68%, আর যেটা পৃষ্ঠকেন্দ্রিক হয় তার ক্ষেত্রে 74%। তো এটা হবে অ্যান্সারটা, দেহকেন্দ্রিকে বলেছে তার হবে 68%। পরে কোশ্চেন দেখো, এখানে একটি আয়নীয় কেলাসে R+/R- এর অনুপাত দেওয়া আছে। তো এর ক্ষেত্রে কোঅর্ডিনেশন সংখ্যা বা সহবর্গাঙ্ক সংখ্যা কত হবে তার মানটা জানতে চাইছে। তো এরকম টপিকটাও দেখবে তোমাদের বইতে একটা ছক করে দেওয়া আছে, ওই দেখবে ইয়েলো কালারের বইতে যে ছকগুলো আছে না, নতুন নতুন যে বইগুলো বেরিয়েছে তাই দেখবে হলুদ কালারের ছকের মধ্যে এই ছকটা দেওয়া আছে, তোমরা ওখান থেকে পেয়ে যাবে। ক্যাটায়ন বাই অ্যানায়নের রেডিয়াস কথা ওখানে বলে দেওয়া আছে। তো এই ভ্যালুটা যে রেঞ্জের মধ্যে পড়ছে তো তার জন্য এখানে ভ্যালুটা চলে আসবে তোমার। পরে কোশ্চেন দিয়েছে NaCl কেলাস জালকে একটি Na+ আয়নকে বেষ্টন করে উপস্থিত Cl- আয়নের সংখ্যা কত। অর্থাৎ কেলাস জালক NaCl এর কেলাস জালক পৃষ্ঠকেন্দ্রিক হয়ে থাকে, একটা Na+ কে ঘিরে কতগুলো Cl- থাকে, একে কি বলা হয়, সহবর্গাঙ্ক বা কোঅর্ডিনেশন সংখ্যা বলা হয়, তাই না? তাহলে এখানে কি হবে না, একটা Na+ কে ঘিরে 6টা Cl- থাকে, আবার একটা Cl- আয়নকে ঘিরে 6টা Na+ থাকে, অর্থাৎ তার কোঅর্ডিনেশন সংখ্যা কত হয়, 6। তো অ্যান্সারটা কত হবে, 6। দেখো পরের টপিক দিয়েছে কেলাসে শর্টকি ত্রুটি পরিলক্ষিত হয় যখন। শর্টকি ত্রুটির ক্ষেত্রে কি হয় আগে মনে করে দেখো, যখন তোমরা MCQ কোশ্চেন পরীক্ষাতে সলভ করবে তখন তোমরা আগে অপশনগুলোর দিকে তাকাবে না, আগে কি করবে, কেন অপশনগুলো এমন কাছাকাছি দেয়া থাকবে তোমাকে কনফিউশন করে দেবে। এই জন্য আগে কি করবে, যে থিওরিটা তুমি পড়ছো সেই টপিকটা তুমি আগে জানো কিনা, তোমার ওইটা সম্পর্কে মনে পড়ছে কিনা আগে সেটা খেয়াল করো। যদি তোমার শর্টকি ত্রুটি না মনে পড়ছে তাহলে ওই কোশ্চেনটা পরে করবে, এখন ওই কোশ্চেনটা রেখে দাও, কারণ অপশানগুলো দেখে তোমার কিন্তু কনফিউশন হওয়ার টেন্ডেন্সি অনেক বেশি হয়ে যাবে। তাই জন্য কনফিউশন হবে না, কারণ কনফিউশন হতে গেলে ওই কোশ্চেনটা হয়তো করতে পারলে না, কনফিউশন হয়ে গেলে পরে জানা কোশ্চেনে তোমার ভুল হয়ে যাবে। এই জন্য কোশ্চেনটা পড়ার পর আগে তুমি থিওরিটা মনে করবে, থিওরি যদি তোমার না মনে পড়ে তাহলে তুমি ওই কোশ্চেনটা এখন অ্যাভয়েড করে যাও, পরে টাইম পেলে ওই কোশ্চেনটা করে নেবে। তো এখানে কোশ্চেন দিয়েছে কেলাসে শর্টকি ত্রুটি পরিলক্ষিত হয় যখন কি হবে, আমরা পড়েছি শর্টকি ত্রুটি তখনই হয় যদি কেলাস থেকে সমসংখ্যক ক্যাটায়ন এবং সমসংখ্যক অ্যানায়ন কেলাস থেকে বাইরে চলে যায়, তাই না? তো এখানে কি হবে অ্যান্সারটা দেখো কোথায় রয়েছে, সমসংখ্যক ক্যাটায়ন এবং অ্যানায়ন ল্যাটিসে অনুপস্থিত থাকে, তো বি হবে রাইট অ্যান্সার, সমসংখ্যক ক্যাটায়ন ও অ্যানায়ন ল্যাটিসে অনুপস্থিত থাকে। আর যদি বলতো এখানে ফ্রেঙ্কেল ত্রুটি তাহলে কি হতো না, ফ্রেঙ্কেল ত্রুটিতে কোনো আয়ন বাদ যায় না, সেখানে কি হয়, ক্যাটায়নগুলো অন্তঃস্থানিক স্থানে যে ফাঁকা যে হোল বা ভয়েড থাকে তার মধ্যে প্রবেশ করে যায়। পরে কোশ্চেন দেখো, নিচের ফাঁকা স্থান বা হোলগুলির মধ্যে কোনটি বৃহত্তম। তো এখানে দিয়েছে ত্রিকোণীয় ফাঁক, ঘনকাকার ফাঁক, চতুস্থলকীয় ফাঁক, অষ্টতলকীয় ফাঁক। তো সব থেকে বড় কোনটা হবে, সেটা হবে অষ্টতলকীয় ফাঁক। পরে কোশ্চেন দেখো, কোশ্চেন দিয়েছে ফ্রেঙ্কেল ত্রুটি পরিলক্ষিত হয়, আবার ফ্রেঙ্কেল ত্রুটির কথা এখানে বলেছে। ফ্রেঙ্কেল ত্রুটি পরিলক্ষিত হবে কখন না, ল্যাটিসের মধ্যে যদি কোনো কিছু ক্যাটায়ন বা কোনো ক্যাটায়ন যদি ল্যাটিসের অন্তঃস্থানে এসে প্রবেশ করে যায়। এখানে দেখো একটা পার্টে দিয়েছে কিছু ক্যাটায়ন তার নিজস্ব স্থান ত্যাগ থেকে সরে গিয়ে অন্তঃস্থানিক স্থলে অবস্থান করে, তো এটাই হবে অ্যান্সার, বি হবে রাইট অ্যান্সার। পরে কোশ্চেন দেখো কি বলেছে, নিচের কোনটি একটি সমজি বা নেটওয়ার্ক ক্লাসাকার কঠিন। তো পরীক্ষায় তোমাদের কিন্তু সমজি নামের পরিবর্তে নেটওয়ার্ক ক্লাসাকার কঠিনটা দিতে পারে, তো ওটা দিয়ে খেয়াল রাখবে তোমরা, কারণ এই নেটওয়ার্ক নামটা পড়ে গেলে পরীক্ষায় তুমি কিন্তু সমজি বললে তখন মনেই নাও পড়তে পারে। তুমি তো পড়ে গেছো আণবিক হয়, আয়নীয় ক্লাস হয়, ধাতব ক্লাসাকার হয়, আর সমজি হয়, বাট সমজি ক্লাসের আরেক নাম কিন্তু জালকাকার কঠিন বা নেটওয়ার্ক কঠিন, কারণ পুরো যতটা ক্লাস থাকে সেখানে সমজি বন্ধনটা জালের মতো ছড়িয়ে থাকে। এই যে ডায়মন্ড বা এই যে গ্রাফাইট এদের মধ্যে কি থাকে, কার্বনটা পুরো জালের মতো ছড়িয়ে থাকে, তাই নাম নেটওয়ার্ক ক্লাস বা জালকাকার কঠিন বলা হয়। তো এখানে অ্যান্সারটা কি হবে, তোমাদের দেখবে বইতে এটা দেওয়া আছে, এটা হবে কার্বো র্যান্ডাম। পরের টপিক দেখো, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের শতকরা ফাঁকা স্থানের পরিমাণ কত। তো শতকরা ফাঁকা স্থান বলেছে, প্যাকিং দক্ষতা বলেনি। কোশ্চেন আগে খুব ভালো করে মন দিয়ে পড়বে, কারণ তুমি পৃষ্ঠকেন্দ্রিক দেখেই 74% দাগ দিয়ে দিলে, কিন্তু কোশ্চেন তুমি ভালো করে পড়লে না। 75% কি, তার প্যাকিং দক্ষতা, অর্থাৎ ওই একক কোষের মোট আয়তনের 74% কণা দ্বারা অধিকৃত হয়। তাহলে ফাঁকা স্থান কতটা থাকবে, 100 থেকে 74 বাদ দিয়ে দাও, কত হবে 26%। তো এ হবে রাইট অ্যান্সার। পরে কোশ্চেন দেখো, যে ত্রুটির উপস্থিতির জন্য ক্ষারীয় ধাতুর হ্যালাইড যৌগতে বর্ণ উৎপন্ন হয় সেটা কি হবে, তোমরা পড়েছো এফ সেন্টার বা এফ কেন্দ্র, ওকে ফার্ব বলা হয়, জার্মান ওয়ার্ড ফার্ব থেকে এসছে কালার, তো ওটা এফ সেন্টার হবে। পরে কোশ্চেন দিয়েছে একটি পদার্থের একের বেশি কঠিন পরিবর্তিত রূপকে কি বলা হয়, পলিমরফিজম। পলি মানে তো অনেক, তো এটা হবে
পলিমরফিজম। তোমাদের বইতে দেখবে ওই হলুদ কালারের যে বক্সগুলো করা থাকে না, যেগুলো আমরা সচরাচর খেয়াল করি না, আমরা শুধু পড়তে হয়, থিওরিগুলো পড়ে চলে যাই, কিন্তু ওগুলোর দিকে ফোকাস রাখবে একটুখানি। ওকে বলা হয় পলিমরফিজম। পলি মানে অনেক, মরফিজম মানে শেপ, একাধিক গঠন আকৃতি পাওয়া যায়। সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা কত? সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা কত হয়? 52.4%, তাই না? তো এখানে দেওয়া আছে 52%, তুমি ওটাই নেবে। পরের কোশ্চেন দেখো, গ্রাফাইটের কঠিন অবস্থায় আকৃতি কেমন হয়? গ্রাফাইটের হেক্সাগোনাল শেপে থাকে, তো এটা হবে অ্যান্সার হেক্সাগোনাল। ক্লিয়ার? পরে কোশ্চেন দিয়েছে, কেলাস জালকে একটি ক্যাটায়ন একটি অ্যানায়নের অনুপস্থিতিতে কি বলা হয়? আচ্ছা, একটা ক্যাটায়ন বাদ গেছে, একটা অ্যানায়ন বাদ গেছে, তার কথা অর্থ কি? কেলাস থেকে সমসংখ্যক ক্যাটায়ন এবং সমসংখ্যক অ্যানায়ন বাদ গেছে, তাই এটা কি ধরনের ত্রুটি হবে? শর্টকি ত্রুটি। আমরা এর আগেও কোশ্চেনটা সলভ করলাম। পরে কোশ্চেন দিয়েছে, একটি পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের কিনারার দৈর্ঘ্য এ হলে পারমাণবিক ব্যাসার্ধ কত হবে? তাহলে তোমরা তো এটা পড়েছো অলরেডি আমরা কোশ্চেন সলভ করে এলাম এখনই, যে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে এ কলস কত হয়? 2√2r হয়, তো এটাই হবে অ্যান্সার। তাহলে এখানে কি বলেছে? পারমাণবিক ব্যাসার্ধ অর্থাৎ r ইকুয়ালস, তাহলে কি হবে? তাহলে r ইকুয়ালস টু a/2√2 হবে, স্বাভাবিক। তাহলে কি হবে অ্যান্সার? a/2√2। দেখে করবে এ জানতে চেয়েছে না আর জানতে চেয়েছে। পরে কোশ্চেন দেখো, এ কিনারার দেহকেন্দ্রিক ঘনকাকার কেলাসে একটি কণার ব্যাসার্ধ কত হবে? সিমিলার কোশ্চেন। তো এখানে এ বলেছে বাহুর দৈর্ঘ্য, কিনারার দৈর্ঘ্য মানে বাহুর দৈর্ঘ্য, বলেছে তার কণার ব্যাসার্ধ কত হবে। তো আমরা এর সাথে আর এর সম্পর্ক পড়েছি, কত হয়? a ইকুয়ালস টু 4r/√3 হয়, তাহলে আর ইকুয়ালস টু কত হবে? তো বের করো না, √3a/4 হবে। তো দেখো অপশন রয়েছে, √3a/4 হবে অ্যান্সার। সিম্পল কোশ্চেন। সোডিয়াম ক্লোরাইড কেলাসে গঠনে Cl- আয়নের বিন্যাস কেমন হয়? দেখো সেই কোশ্চেনটা বলেছিলাম, ওই যে একটু আগে বলেছিলাম NaCl এর কেলাসের মধ্যে একটা Na+ কে ঘিরে কতগুলো Cl- থাকে, তো সেখান থেকে কোশ্চেন রয়েছে। তুমি এটা জানতেই হবে সোডিয়াম ক্লোরাইডের কেলাস কেমন প্রকৃতির হয়, সেটা হয় পৃষ্ঠকেন্দ্রিক, এটা মনে রাখো। পরে কোশ্চেন, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষে উপস্থিত পরমাণুর সংখ্যা কত হয়? প্রথমেই কোশ্চেনটা ছিল পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষে কণার সংখ্যা বা পরমাণুর সংখ্যা 4। কণার সংখ্যা বলুক, আরে বাবা কণাটাই তো অণু হিসেবে থাকতে পারে, বা পরমাণু বা আয়ন রূপে থাকতে পারে, তো কণা বললেও অ্যান্সার যা হবে, পরমাণু বললেও অ্যান্সার তাই হবে। ক্লিয়ার? পরের কোশ্চেন দেখো, যদি একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য a হয়, তবে দেহকেন্দ্রিক পরমাণু ও একটি কৌণিক পরমাণুর মধ্যেকার দূরত্ব কত হবে? ভালো করে খেয়াল করবে এই কোশ্চেনগুলো প্রচুর ভুল হয়। এই কোশ্চেনটা অন্যভাবেও পরীক্ষা দেয়, এটা একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন। এটা কিন্তু বাহুর দৈর্ঘ্য জানতে চায়নি বা কণার ব্যাসার্ধ জানতে চায়নি, খুব ভালো করে পড়বে কোশ্চেনগুলো। যদি একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য এ হয়, বাহুটা বলে দিচ্ছে এ, তাহলে দেহকেন্দ্রিক পরমাণু ও একটি কৌণিক পরমাণুর মধ্যেকার দূরত্ব, এই কোশ্চেনটা এভাবে পড়ে, পাশাপাশি দুটি কণার মধ্যবর্তী দূরত্ব। তাহলে দেহকেন্দ্রিক যে কেলাসটা, আমি এখানে ছবিটা একটু ড্রয়িং করছি, তোমরা দেখো। যদি এটাই আমার দেহকেন্দ্রিক একক কোষ আমার হয়ে থাকে, ধরো মাঝে ভেতরে একটা আমার কণা এখানে রাখা আছে আগে থেকে, এটা হচ্ছে দেহকেন্দ্রের কণা, এই কণার সাথে কৌণিক বিন্দুর কণাগুলো এভাবে টাচ করে আছে। ওকে, তোমরা ছবিটা কনসিডার করে নাও, ছবিটা একটু এলোমেলো হয়ে আছে, জাস্ট বুঝে নাও ব্যাপারটা, যে মাঝে আছে আমার এটা দেহকেন্দ্রিক আর এগুলো সব কৌণিক বিন্দুর কণা। তোমায় জানতে চেয়েছে এই যে কণাটা, যেটা কৌণিক বিন্দুতে কণার অবস্থান করে আছে, আর মাঝে যে কণা, এদের মধ্যবর্তী দূরত্ব কত। একেবারে পুরোপুরি বাহুর দৈর্ঘ্য বা একটা কণার দৈর্ঘ্য এরকম জানতে চাইনি, তাহলে এটার অর্থটা কি? দুটো পাশাপাশি কণার মধ্যবর্তী দূরত্ব, ওটাকেই ঘুরিয়ে লিখেছে, দেহকেন্দ্রিক কণা এবং কৌণিকের অবস্থানে থাকা কণাটার মধ্যবর্তী দূরত্ব কত হবে। তোমায় বের করতে হবে অ্যাকচুয়ালি 2r বের করতে হবে, কারণ এটা r প্লাস এটা r, তাই না? তোমাকে বের করতে হবে 2r। তাহলে যেটা সম্পর্ক তুমি অলরেডি জানো, সেটা হচ্ছে এর সাথে আর এর সম্পর্ক জানো, a ইকুয়ালস টু 4r/√3 জানো, এটা তুমি জানো। তোমাকে বের করতে হবে কত? 2r বের করতে হবে। তাহলে এখান থেকে r বের করে নাও, তো কত হয়? r ইকুয়ালস কত হবে? √3a/4 হবে। তাহলে 2r কত হবে? 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2r ইকুয়ালস টু হবে √3a/2 দিয়ে গুণ করলে নিচেরটা 2 হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত হবে? √3/2 হবে অ্যান্সার। 4 ভুলেও করবে না, অপশন দেখো √3/4ও কিন্তু দেওয়া আছে, তো অ্যান্সার কোনটা হবে? √3/2। এই কোশ্চেনটা যদি ভালো করে না পড়ো, এটা কিন্তু ভুল হওয়ার চান্স প্রচুর রয়েছে, 100% ভুল হবে। পরের কোশ্চেন দেখো ভালো করে খেয়াল করে, a+ এবং b- আয়নের ব্যাসার্ধ যথাক্রমে দেওয়া আছে, অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়নের ব্যাসার্ধ দেওয়া আছে। তো তোমাকে সবর্গাঙ্ক সংখ্যা ক্যালকুলেট করতে বলেছে। দেখবে বইয়ের মধ্যে একটা ছকের মধ্যে সুন্দর করে দেওয়া আছে,
তুমি কি করবে, ওপরে লিখবে ক্যাটায়নের ব্যাসার্ধ আর সি ক্যাটায়ন, আর নিচে লিখবে আর এ অ্যানায়ন, দুটো অনুপাত করবে, ওই ভ্যালুটা যে রেঞ্জের মধ্যে আসবে সেই রেঞ্জের ভ্যালু থেকে তুমি কোঅর্ডিনেশন সংখ্যা বের করতে পারবে। তো ওই রেঞ্জটা তোমরা মুখস্থ করে চলে যাও। বুঝতে পারলে কি বললাম? ওই রেঞ্জটা মুখস্থ থাকলে তুমি যে কোনো মান, এখানে তো এই মানটা দিয়েছে বলে পরীক্ষায় ওই মানটা দেবে না, মান চেঞ্জ করে দিতে পারে, তো তখন তুমি ওটা সহজে ক্যালকুলেশন করে নিতে পারবে। তাই ওই রেঞ্জটা শুধু জাস্ট একবার করে পড়ে নিয়ে চলে যাবে পরীক্ষার আগে। পরের পার্ট দেখো কি বলেছে, একটা সংকেত এখানে নির্ণয় কোশ্চেন তোমাকে এখানে দেওয়া আছে। সংকেত নির্ণয় কিভাবে করবো আমরা, দেখো সংকেত নির্ণয় কিভাবে করছি। বলেছে একটি যৌগের মধ্যে দু ধরনের পরমাণু উপস্থিত, একটা এক্স এবং একটা ওয়াই, এক্স এবং ওয়াই, এদের অবস্থানগুলো ভালো করে খেয়াল করো। একটি ক্লাসের ঘনকাকার জালক গঠন করে, ঘনকাকার মানে কিউবিক হয়ে থাকে। এক্স পরমাণুগুলি কৌণিক বিন্দুতে আছে, তাহলে কৌণিক বিন্দুতে থাকলে এই কণাগুলোর সংখ্যা কত হয়, কৌণিক বিন্দুতে থাকলে 1/8 × 8 হয়। আর বলেছে ওয়াই পরমাণু একক কোষের দেহ কেন্দ্রে আছে, তো দেহ কেন্দ্রে থাকলে কত হয়, এক অংশ একটা কোণায় দেহ কেন্দ্রে রয়েছে এবং ওটা নিজস্ব কোণা, ওটা কার সাথে শেয়ার করে না, তাহলে একটাই থাকবে। তাহলে এক্সটাও হচ্ছে 1 আর ওয়াইটাও হচ্ছে 1, তাহলে সংকেত কি হবে, এক্স আর ওয়াই পেয়ে গেলাম। পরের কোশ্চেন দেখো, এখানে বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মেলাতে হবে, এই কোশ্চেনটা এখানে দিয়েছে। একদিকে আছে বাম স্তম্ভ, একদিকে আছে ডান স্তম্ভ। তো এই কোশ্চেনগুলো আমরা কিভাবে সলভ করব, দেখো বলেছে আণবিক কেলাসাকার, সমযোজী কেলাসাকার, আয়নীয় কেলাসাকার, ধাতব কেলাসাকার। তো যে ক্লাসগুলো তোমাদের সিলেবাসের মধ্যে দেওয়া ছিল সেই টপিকেরই কোশ্চেন। তো আণবিক কোনটা হবে, তো এখানে আণবিক কোনটা হবে যার মধ্যে অণু উপস্থিত থাকবে, আণবিক হয়ে যাবে জল। দেখবে আণবিকের মধ্যে আবার ভাগ করে দেওয়া ছিল, ওখানে ডিটেলসে বলা ছিল আণবিকের 3টে পার্ট, একটা হচ্ছে ধ্রুবীয়, একটা হচ্ছে অধ্রুবীয়, আর একটা হচ্ছে হাইড্রোজেন বন্ধনযুক্ত। সেই হাইড্রোজেন বন্ধনযুক্তের মধ্যেই দেখবে ওয়াটার দেওয়া আছে, ব্র্যাকেটে লেখা আছে বরফ। সমযোজী কেলাস কোনটা হবে, সমযোজী কেলাস হবে এসআই, সিলিকন কার্বাইড, এসআইসি, সিলিকন কার্বন, সিলিকন কার্বন, এভাবে সমযোজী বন্ধন দিয়ে পুরো কেলাসটা গঠিত হয়। পরে হচ্ছে আয়নীয় কেলাস, আয়নীয় কেলাস মধ্যে কোনটা হবে, তাহলে আয়ন থাকবে। দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে ভাঙলে আমরা পাবো Mg2+ and 2Cl-, তো এটা হয়ে যাবে MgCl2। পরে হবে ধাতব কেলাস, অর্থাৎ কি থাকবে, ধাতু থাকবে, সেটা হবে কপার। তো এই হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে মিলিয়ে নাও কোনটা অ্যান্সার আসছে। পরে কোশ্চেন দেখো আবার একটা বাম স্তম্ভ এবং ডান স্তম্ভের আরেকটা কোশ্চেন এখানে দেওয়া আছে। এখানে বলেছে এসসি, এসসি মানে সিম্পল কিউবিক। এই ইংলিশ নামগুলো কি, প্রথমটার নাম কি, এটা হচ্ছে সিম্পল কিউবিক। মানে কি, সিম্পল কিউবিক মানে সরল ঘনকাকার একক কোষ। তার কণার সংখ্যা কত হয়, সরল ঘনকাকার একক কোষের কণার সংখ্যা 1 হয়, আমরা ক্যালকুলেশন করে দেখেছি। বিসিসির ক্ষেত্রে কত হয়, বিসিসি ফুল ফর্ম কি, বডি সেন্টার কিউবিক ক্রিস্টাল, তো তার ক্ষেত্রে কত হবে, বডি সেন্টারের ক্ষেত্রে 2 হয়, তো সোজাসুজি আসে এটা। এফসিসির ক্ষেত্রে কত হবে, এফসিসি মানে ফেস সেন্টার, তার কত হবে, ফেস সেন্টারের ক্ষেত্রে 4 হয়, পৃষ্ঠকেন্দ্রিক যেটা। আর এসি মানে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, তো তার ক্ষেত্রে কত হয়, 6 হবে অ্যান্সার। তো এই হয়ে গেল অ্যান্সার এখান থেকে। তাই এটা কোনটা আসবে, তোমার বি হবে রাইট অ্যান্সার। বুঝতে পারলে? এখানে তোমাকে সত্য মিথ্যার কোশ্চেন দেওয়া আছে। বলেছে দেখো পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা 78%। তো 78% কি হয় পৃষ্ঠকেন্দ্রিক ক্ষেত্রে, ওটা 74% হয়, তো এটা ভুল আছে, মিথ্যা। এজিসিএল ক্লাসে ফ্রেঙ্কেল এবং শর্টকি ত্রুটি উভয় ত্রুটি দেখা যায়, সেটা এজিবিআর এ দেখা যায়, এজিসিএল এ দেখা যায় না, তো এটাও ভুল। দেহকেন্দ্রিক ক্লাসের জন্য r = a/2√2, তো r = a/2√2 হয় না। ট্রাইক্লিনিক ক্লাসে আলফা নট ইকুয়ালস টু বিটা নট ইকুয়ালস টু গামা, অর্থাৎ কোনো কোন একই হয় না, এটা তোমাদের ক্লাসের মধ্যে ছকের মধ্যে দেওয়া আছে, তো এটা সত্য। তাহলে প্রথম 3টেই কিন্তু মিথ্যা, তারপরটা হচ্ছে সত্য। এবার বলে দিই, এই যে এজিসিএল এর যে ঘটনাটা আছে না, কোনো বইতে, তোমাদের বইতে দেখবে ছায়া প্রকাশনীর বইতে এজিবিআর শুধু এক্সাম্পল দেওয়া আছে, কিন্তু কোনো বইতে কিন্তু এজিসিএল এর ক্ষেত্রেও দেখা যায়। যদি তোমরা ছায়া প্রকাশনী বেশি ধরে করো তাহলে তো বইতে খুঁজে পাবে না, তাই এটা ভুল, কিন্তু আসলে ওটা কিন্তু সত্য। এটা তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে, এটা কিন্তু সত্য হবে এখানে। তাহলে কি হবে, প্রথম মিথ্যা, তারপরে সত্য, তারপরে মিথ্যা, তারপরে সত্য, অর্থাৎ অ্যান্সার কোনটা হবে, ডি হবে, মিথ্যা সত্য মিথ্যা আবার সত্য। হয়ে গেল। পরে কোশ্চেন দেখো চতুস্থলকীয় এবং অষ্টতলকীয় শূন্যস্থানের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়, অক্টাহেড্রাল এবং টেট্রাহেড্রাল দুটো যে ভয়েড হয় তাদের মধ্যে কোনটা সঠিক নয়। পরে প্রথম অপশন দিয়েছে আয়নীয় কেলাসে চতুস্থলকীয় শূন্যস্থানে অষ্টতলকীয় শূন্যস্থানের তুলনায় বড় এবং ব্যাসার্ধের ক্যাটায়ন থাকে। চতুস্থলকীয় শূন্যস্থান তো আকারে ছোট হয় আর অষ্টতলক শূন্যস্থান তো আকারে বড় হয়, তাহলে চতুস্থলকের মধ্যে কি করে বড় ক্যাটায়ন থাকবে, যেখানে ফাঁকা স্থান বেশি থাকবে সেখানেই বড় আয়ন থাকতে পারে। তো এখানে বলেছে আয়নীয় কেলাসে চতুস্থলকীয় শূন্যস্থানে
অষ্টতলকীয় স্থানের তুলনায় বড় ব্যাসার্ধের ক্যাটায়ন থাকে, তো এটা তো পসিবল না। পরেরটা কি বলেছে, চতুস্তলকীয় স্থানের সংখ্যা অষ্টতলকীয় শূন্যস্থানের সংখ্যার তুলনায় দ্বিগুণ হয়, তো এটা সর্বদাই সত্য। যদি কণার সংখ্যা n হয় তাহলে অষ্টতলক ফাঁক হয় কণার সংখ্যা সমান এবং চতুর্থ ফাঁক হয় কণার সংখ্যা দ্বিগুণ, তো এটা ঠিক হবে। এখানে বলছে কোনটা সঠিক নয়। তারপরটা কি বলেছে, চতুস্থলকীয় শূন্যস্থানে 4টি কণা এবং অষ্টতলকীয় শূন্যস্থানে 6টি কণা দিয়ে তৈরি হয়, তো ঠিকই আছে, 4টে কণা দিয়ে চতুস্থলকীয় ফাঁক গঠিত হয়। 4টে কণার সমন্বয়ে মাঝে যে ফাঁকা অঞ্চল থাকবে তাকে বলছে চতুস্থলকীয় ফাঁক, আর 6টা কণা দিয়ে যে গঠনটা তৈরি হয় তার মাঝে যে ফাঁকা স্থান থাকবে তার নাম হয় অষ্টতলকীয়। এটা তাহলে ঠিক আছে। পরে বলেছে অষ্টতলকীয় শূন্যস্থান প্রান্ত রেখার কেন্দ্রে এবং কোষের দেহ কেন্দ্রে অবস্থান করে। তোমাদের অবস্থানগুলো ডিটেলসে বইতে ঠিকঠাক করে দেওয়া নেই, এটাও কিন্তু সত্য হবে। এটা জাস্ট মনে রাখো যে অষ্টতলকীয় শূন্যস্থানগুলো কোথায় থাকে, প্রান্ত কেন্দ্র, প্রান্ত মানে বাহুর কেন্দ্রে থাকে। তাহলে অষ্টতলকীয় শূন্যস্থানগুলো বাহুর কেন্দ্রে থাকে এবং একটা কোষের দেহ কেন্দ্রে থাকে। তাহলে দেখো প্রথমটাই আমাদের ভুল হবে, আর সবগুলো ঠিক আছে। দেখো নেক্সট পরে কোশ্চেন দেওয়া আছে, সামান্য CdCl2 উপস্থিতিতে, ক্যাডমিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে তরল AgCl কেলাস থেকে কেলাসিত AgCl তৈরি করা হলো, এই কেলাসে কি ঘটবে তার কিছু কথা এখানে বলা আছে। তার মানে এটা কোথায় তোমরা পাবে, এটা তোমরা পাবে অশুদ্ধিজনিত ত্রুটিতে। তোমাদের যে বিন্দু ঘটিত ত্রুটি আছে তার মধ্যে তোমরা পড়বে কি স্টয়চিওমেট্রি এবং নন স্টয়চিওমেট্রিক ত্রুটি, তারপরে লাস্টের পার্টে আসে দেখবে অশুদ্ধিজনিত ত্রুটি, তার মধ্যে তোমরা এই টপিকটা পেয়ে যাবে। এই যে AgCl দেওয়া আছে, AgClটা হচ্ছে একটা কেলাস যার মধ্যে ক্যাটায়ন থাকবে সিলভার এবং অ্যানায়ন থাকবে ক্লোরিন। তো তার মধ্যে যদি ক্যাডমিয়াম ক্লোরাইড দিয়ে দিই তাহলে সেখানে কি হবে, এই ক্যাডমিয়ামটা সেখানে Ag কে রিপ্লেস করে দিয়ে তার জায়গায় বসে যাবে। এবার ভালো করে খেয়াল করো সিলভারের চার্জ কত আছে, সিলভারের চার্জ আছে Ag+, তো দুটো সিলভার চলে যাবে, তার জায়গায় একটা ক্যাডমিয়াম আসবে, তাহলে একটা স্থান তো ফাঁকা থেকে যাবে। তাহলে প্রথম অপশনটা কি বলেছে দেখো, যতগুলি ক্যাডমিয়াম আয়ন উপস্থিত থাকবে তার সমসংখ্যক ক্যাটায়ন ল্যাটিস বিন্দু থাকবে, তো এটাই অ্যান্সার হবে তোমাদের। পরে বলেছে যে সমস্ত আয়ন কেলাসে ক্যাটায়ন ও অ্যানায়নের আকার প্রায় সমান সেই সমস্ত কেলাসে কেলাস ত্রুটির ফলে কি ঘটবে। দেখো যেখানে ক্যাটায়ন এবং অ্যানায়নের আকার সমান হয় তোমরা দেখবে শর্ত দেওয়া আছে যে ফ্রেঙ্কেল ত্রুটি এবং শর্টকি ত্রুটির যে শর্ত সেই শর্তের মধ্যে তোমরা এটা পেয়ে যাবে। দেখো শর্তে বলা আছে, যেখানে তোমাদের শর্টকি ত্রুটি বলা আছে তার শর্তে দেওয়া আছে যে কোন যৌগগুলো শর্টকি ত্রুটি দেখাবে প্রদর্শন করবে, তার শর্তে বলা আছে যদি ক্যাটায়ন এবং অ্যানায়নের আকার প্রায় সমান হয় তাহলে সমসংখ্যক ক্যাটায়ন সমসংখ্যক অ্যানায়ন ক্লাস থেকে বাইরে চলে যাবে এবং সেখানে শর্টকি ত্রুটি দেখা যাবে। অর্থাৎ এই ঘটনা, এই যে বৈশিষ্ট্যটা এখানে বলা আছে, এই শর্তটা একমাত্র শর্টকি ত্রুটিকেই ডিফাইন করছে। তার এখানে শর্টকি ত্রুটির ফলে কি হয়, কেলাসের ঘনত্ব হ্রাস পায়, তো অ্যান্সারটা কি হবে, কেলাসের ঘনত্ব হ্রাস পায় হবে।